Assalamu alaikum my YouTube family, welcome back to my another blog Peaceful Lifestyle. Please subscribe and like this video. আমি এখানে বসে একটু মোবাইলটা দেখছিলাম, মোবাইলে আসলে একটু কাজ করছিলাম, তখন আম্মু এসে আমাকে বলে যে লিচু খাবা। তারপরে আমি বলছি না না, লিচুগুলো টক, আমি একটা খেয়েছি সকালবেলা। পরে বলে যে এটা খেয়ে দেখো। পরে আমি এটা খাওয়ার পর দেখি যে অনেক মিষ্টি ছিল। এটা আম্মু দিয়েছি তো তাই এত মিষ্টি হয়েছে। হ্যাঁ আসলে আম্মু দিয়েছে যে এই জন্য এত মিষ্টি ছিল, কিন্তু পরবর্তীতে সবগুলোই মিষ্টি ছিল, দুই একটাতে শুধু পোকা হয়েছে। আসলে লিচুগুলো তেমন একটা ভালো পড়েনি, কিন্তু একটু নষ্ট হয়ে যাচ্ছিল, তো বলছিলাম বাচ্চাদেরকে খেয়ে ফেলতে, কিন্তু আমি ছুলে দিই না দেখি ওরা কেউ খেতে চায় না। লিচু ছুলে যে কেন ওরা খেতে চায় না সেটাই আমি বুঝতে পারি না। আমি তো সালাম দিতেই ভুলে গেছি আমার ইউটিউব ফ্যামিলিকে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। এখনকার লিচুগুলো একটু ছোট ছোট আর শুকনা শুকনা, কিন্তু পরবর্তীতে লিচুগুলো অনেক তরতাজা হয় আর অনেক খেতেও ভালো লাগে না? হ্যাঁ আসলে সত্যি, এই জন্যই হয়তো বা বাচ্চারা তেমন একটা খেতে চাইছে না। আমি এগুলোকে ছুলে ছুলে দিচ্ছি, তো ওরা খাচ্ছে, তো এতে তো ভালো হচ্ছে যেহেতু নষ্ট হচ্ছে না। আসলে এখনকার বাচ্চারা খাবার নিয়ে অনেক ঝামেলা করে, ওরা সবকিছু খেতে চায় না। ফল পাকড়ার মধ্যে অনেক ফল পাকড়ে ওরা বেছে বেছে খায়, এই জিনিসটা আসলে ঠিক না। ওদেরকে খাওয়াতে হলে জোর করে খাওয়াতে হয়। এই যে একজন বসেছে আমার পাশে, ওকে লিচু ছুলে দিচ্ছি, ও খাচ্ছে, দেখেছেন? আম্মু তুমি না ঢেঁড়স ভাজিগুলো গোল গোল করে করো, তুমি এখন এরকম লম্বা লম্বা করে কেন কাটতেছো? গোল গোল করে খেতে খেতে তোমরা বিরক্ত হয়ে গেছো, যে এই জন্য আজকে লম্বা লম্বা করে খাওয়াবো। ঢেঁড়স ভাজি তো শুধু আমরাই খাই, আর কেউই তো খায় না। তাতে কি হয়েছে, এবার একটু ভিন্ন ধরনের করে খাই, কি বলো? ঠিক না? হ্যাঁ ঠিক। দেখেন আমার আম্মুর কত ধৈর্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে এই ঢেঁড়সগুলোকে কাটছে। আমি হলে এখানে চেয়ার টেবিল সব কিছু নিয়ে আসতাম কাটার জন্য। আমি একবার এরকম করেছি, ও চেয়ার নিয়ে আসি, তারপরে আমি পুরি বানাইছিলাম। সত্যি আসলে ওকে যদি কোনো একটা কাজ দেই, ও সেখানে চেয়ার টেবিল সব কিছু নিয়ে আসবে, নিয়ে কিছুক্ষণ বসবে, কিছুক্ষণ দাঁড়াবে, এইভাবেই কাজ করবে। ওর জন্য আর কেউ পাকঘরে ঢুকতে পারবে না সেদিন। কি করবো, আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার পা ব্যথা করে, এই জন্য আমি চেয়ার নিয়ে আসি, তারপরে বসে বসে কাজ করি। তোমাকেও তো বলেছিলাম যে আম্মু চেয়ারটা আনি দিই, তুমি বসে বসে এগুলা কাটো। আম্মু বলে যে না, তোমার মতো এরকম রোগ আমার নাই। আমি একটার পর একটা বাটি চেঞ্জ করছি, কোনোটাতে হচ্ছে না। তিশা তুমি আমাকে একটা বড় বাটি দাও তো একটু। এই বড় বাটিটা খুঁজতেই পাচ্ছিলাম না আমি, পরবর্তীতে দেখি যে তুমি এটা শোকেসের নিচে ঢুকাই রাখছো। শোকেসের নিচে কে বাটি রাখে? আসলে এটা তেমন একটা কাজে লাগে না, তো তাই নষ্ট হয়ে যায়, বাইরে রাখলে ময়লা হয়ে থাকে, এই জন্যই আমি এত ভিতরে ঢুকাই রাখছি, আর আমার মনে নেই তোমাকে বলতে। কিন্তু জানেন আমি আম্মুর জন্য কত জায়গায় এটা খুঁজেছি। আমি বলি কিরে আমাদের বড় বাটিটা কই চলে গেছে? আমি তো ভেবেছিলাম আমার ভাইয়েরা মনে হয় ভেঙে এটা কোথাও লুকিয়ে রাখছে। হ্যাঁ সত্যি, আমার ছোট ছেলে মাঝে মাঝে এরকম করে, ও কোনো কিছু নষ্ট করলে আমাদেরকে বলে না, চুরি করে লুকাই রাখে। পরবর্তীতে আমরা কোনো একটা কিছু লাচাড়া করতে গেলে ওটা পাই। আচ্ছা এখানে আম্মু ঢেঁড়সের সাথে মিক্স করছে লবণ টেস্ট অনুযায়ী, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে ব্ল্যাক পেপার, আপনার সব মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এত ভালোভাবে মিশানোর কারণ হচ্ছে যেন প্রত্যেকটা ঢেঁড়সে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর এটা হচ্ছে একটা নতুন স্টাইলের ঢেঁড়স ভাজি। আমি এই ঢেঁড়স ভাজিটা যখন খেয়েছি তখন আমি 2-3 বার নিয়ে খেয়েছি, মানে এত মজার হয়েছে। আপনারা যদি একবার এটা খান তাইলে আপনাদের সারা জীবন মনে থাকবে এটার টেস্ট। হ্যাঁ ও আসলে সত্যি কথাই বলেছে। আমি যতটুকু ঢেঁড়সবাজি করেছিলাম, ও চুলা থেকে নামাতে নামাতে অর্ধেকটা শেষ করে ফেলেছে। ওকে এত খাওয়া খাইতেছে, মানে একবার নিচ্ছে আবার এসে নিচ্ছে, আবার এসে নিচ্ছে। আমি ডাক দিচ্ছি যে তুমি দুপুরবেলা খাবে না, ও বলতেছে না আমি এখনই খাই, এখনই ভাল লাগতেছে। হ্যাঁ আমি তো আম্মুকে বলছি যে আম্মু নানু আসলে তুমি এটা একবার বানাবা, কারণ নানু এইসব ভাজিগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, মাংস টাংস অত বেশি পছন্দ করে না। না হ্যাঁ আমার আম্মা তো মাংস পছন্দ করে না, যেহেতু বয়স হয়েছে তো এই জন্য মাংসটা তোরা ভালো মনে করে না, সবজি খেতেই পছন্দ করে। হ্যাঁ আর এটা তো সবজির মতো, এটা তো মাংস টাংসকে একদম ফেল মেরে দিবে, কারণ এত বেশি মজা এই ঢেঁড়স ভাজিটা। আর একটা বানিয়েছিলে তুমি একবার কাঁকরোলের ভর্তা, ওটাও আমার থেকে অনেক ভালো লাগছিল। আর এখন এই ঢেঁড়স ভাজিটা আমার এটা সবজির তালিকা একদম নাম্বার 1-এ থাকবে। সত্যি তোমার এত ভালো লেগেছে? হ্যাঁ অনেক বেশি। এখানে এখন আম্মু ভালোভাবে তেল গরম করে এরপর এর সাথে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা চাইলে আর একটু বেশি অথবা কম করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুসারে। আর এরপর দিয়ে দিয়েছিল আদা রসুন বাটা, এখানে আদা বাটাটা একটু বেশি দিয়েছে। আর এরপর দিয়ে দিচ্ছে টমেটো পরিমাণ মতন। তারপরে ভালোভাবে সবগুলো মশলা ভুনা করে নিচ্ছে। আর এর সাথে একটু কাঁচামরিচও দিয়েছে, আর কাঁচামরিচটা ফালি করে দিয়েছে, কারণ কাঁচামরিচে ফালি করে দিলে আমার মনে হয় যে টেস্টটা ভালো লাগে। আমরা সবসময়
সবসময় কাঁচামরিচ ফালি করেই দিতে দেখি আম্মুকে। হ্যাঁ, কাঁচামরিচটা ফাড়ি করে দিলে আসলে ভালো হয়। আর তাছাড়া কাঁচামরিচ তো আমি তরকারিতে দিলে সেটা নিজে খেয়েও ফেলি, কখনো আমি কাঁচামরিচ তরকারি থেকে ফেলে দেই না। এরপরে আম্মু দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছে। সবসময় ঢ্যাঁড়স কুচি খেতে খেতে এখন লম্বা ঢ্যাঁড়সটা আমার থেকে এত ভালো লেগেছে। আমি ছোটবেলায় কি করতাম, আম্মু যখনই ঢ্যাঁড়স রান্না করতো, আমাদের একটা কচু গাছ ছিল, ওটা গোড়ার ভিতরে আমি চুরি করে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে ফেলে দিয়ে আসতাম, আর আম্মুকে বলতাম যে আমি খেয়ে ফেলেছি, কারণ আমার ঢ্যাঁড়সটা এত অপছন্দ ছিল। এখনও আমার অপছন্দ, কিন্তু এটা আমি একবার খাওয়ার পর এটা টেস্ট আর বলতে পারবো না। কারণ কি রান্না করছো তুমি এটা আম্মু? সত্যি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি নিজে রান্না করে নিজে অবাক হয়ে গেছি, এত মজা লেগেছে। আর এখানে এখন নিয়ে নিচ্ছি কিছু ছোট মাছ। তো এগুলো আসলে মিশালি মাছ, মানে অনেক কয়েক পদের মাছ একসাথে মিশানো, তো এই জন্য এই মাছের কোনো নাম নেই। তাই এখন আমি মাছগুলোতে হলুদ লবণ সব মাখিয়ে কিছুটা মরিচের গুঁড়ো দিয়েছি, মাখিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর আমি এগুলো ভেজে নেব। এখানে আম্মু আদা রসুনও ব্যবহার করেছে অল্প করে, কারণ মাছের গন্ধটা দূর করার জন্য আদা রসুন ব্যবহার করেছে। আর আম্মু যে মাছই রান্না করুক, এটা একদম ছোট থেকে বড় সব মাছ আম্মু ভেজে রান্না করে। আমি জানি না, আমি অনেকবার বলেছি আম্মু অনেক মাছ আছে ভেজে রান্না করে না, কিন্তু আম্মু বলে যে না, আমার মাছ ভাজতেই হবে। আসলে ছোটবেলা থেকে আমি ভেজে ভেজে মাছ খেতে খেতে এখন এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এখন আমি নিজের বাচ্চাদেরকেও একই অভ্যাস করে ফেলেছি। আর মাছটা ভেজে না খেলে আমার ভালোই লাগে না। কিন্তু আমি মাঝে মাঝে বলি যে আম্মু সব মাছ স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হয় ভাজি খাওয়াটা। মাঝে মাঝে আমাদের এমনিও এটা সিদ্ধ করে খাওয়া উচিত, এতে হেলথের অনেক ভালো হয়। তুমি এখন বলতেছো কিন্তু খেতে না, বুঝছো? তোমাকে তো যখন দিতাম সিদ্ধ করে, তুমি মোটেও খেতে না। আসলে বিশ্রী লাগে খেতে। আর আম্মু মুরগিও ভেজেই রান্না করে, আমাদের থেকেও ভেজেই ভালো লাগে। আর এখানে আমাদের ঢ্যাঁড়সটা হয়ে গিয়েছে, আম্মু একটু লাড়াচাড়া করে নিচ্ছে। আর এটা বেশি লাড়তে হয় না, কারণ এটা অল্প লাড়া উচিত, এতে করে ঢ্যাঁড়সটা সুন্দরভাবে লম্বা লম্বা হয়েই থাকে। তুমি ঢ্যাঁড়সের এত প্রশংসা করতেছো, দাঁড়াও তোমাকে আবার ঢ্যাঁড়সের এইভাবে ভাজি করে দেবো আমি। তুমি দিলে আমি খাবো, কিন্তু এত অতিরিক্ত খাই ফেললে তো আমার এটার উপযোগ কমে যাবে, এরপর আর ঢেঁড়স খেতে ইচ্ছা করবে না। কারণ একটা জিনিস অতিরিক্ত খেলে আর ভালো লাগে না এক সময়। তো তোমার প্রশংসা শুনতে আমার ভালোই লাগতেছে, তাই আমি আরেকটু প্রশংসা শুনতে চাই। আচ্ছা, এখানে আম্মু সবগুলো মাছ ভাজা শেষ করে ফেলেছে আর এরপর উঠিয়ে নিচ্ছে। আর আজকে আমাদের এই ফ্রাই প্যানটার কি হয়েছে আমি বুঝলাম না। ওর প্রতিদিন আম্মু মাছ ভাজি করে ওতে লাগে না, কিন্তু আজকে যেই আমরা ভিডিও করতেছি ওর একটু দাম বেড়ে গেছে আর ও মাছগুলোকে লাগিয়ে ফেলেছে। হ্যাঁ সত্যি, আসলে আজকে মাছগুলো শুধু লেগে লেগে যাচ্ছে। তো কেন কি কম হয়েছে বুঝতে পারতেছি না, কেন যেন মাছগুলো বারবার লেগে যাচ্ছে। এরপর আম্মু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে, আর তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিবে। আর যে বেসিক আমরা যেভাবে মাছ রান্না করি ওইভাবেই রান্না করছে, কিন্তু এই মাছটা অনেকটাই সুস্বাদু ছিল। এটা আমাদের চট্টগ্রামের সামুদ্রিক একটা মাছ, এটা সব জেলায় পাওয়া যায় না, শুধু চট্টগ্রামেই পাওয়া যায়, কারণ আমরা তো সমুদ্র বন্দরের এই জন্য এই সুবিধা ভোগ করি। সত্যি আসলে চট্টগ্রামে এসে আমি যা মাছ খেয়েছি, কত রকমের মাছ যে আমি খেয়েছি, আসলে আমি আমার বাবার বাড়ি থাকতেও এত রকমের মাছ কখনো খাইনি। কিন্তু চান্দা মাছ তো আমাদের চট্টগ্রামে, তুমি কি ওটা খেয়েছিলে ছোট বয়সে? না, আমি ছোট বয়সে ওটাও খাইনি। আর অনেক মাছে আমি ছোট বয়সে খাইনি, কারণ আমি তো সবসময় ঢাকায় ছিলাম, এই জন্য খাওয়া হয়নি। কিন্তু যখন তোমার আব্বুর সাথে চট্টগ্রামে থাকছি, এখন আমি অনেক রকমের মাছই খাচ্ছি। আম্মু যখন প্রথম চট্টগ্রাম শহরে আসছিল তখন আম্মু লইট্টা মাছ চিনতো না। আব্বু যখন লইট্টা মাছ আম্মুর জন্য নিয়ে আসছে, তখন আম্মু বলে এটা কিভাবে রান্না করবো, এটা মাছটা এরকম কেন? আমি সেই মাছটা যে কি অবস্থা করেছি সেই দৃশ্যটা যদি তুমি দেখাইতে পারতাম। আমি এগুলোকে হালুয়া বানিয়ে ফেলেছি লাড়তে লাড়তে। হ্যাঁ, অনেক মজাদার একটা ঘটনা ছিল। আমার পাশে ঘরে ভাবি এই অদ্ভুত লইট্টা মাছের হালুয়া দেখে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেছিল। সত্যি আম্মু তোমার এরকম হয়েছে? হ্যাঁ, তুমি যদি তখন দেখতা আমার অবস্থা, আমি তো মুখ টুক কালো করে কি ভাবতেছি, আহা আমাকে নিয়ে এরা তো হাসছে কেন, আমি বুঝতে পারতেছিলাম না। আসলে আম্মু চট্টগ্রামে এসে প্রথম মনে তুমি এই মাছটা দেখেছো যে তুমি ভাবছো এটা কিভাবে খায়, কিভাবে ইয়া করে। আমি তো মাছটা এত ঘৃণা করতাম যে এই লোট মাছটা কেন, এটা কিসের মাছ, এটা কি মাছ নাকি, এটা নিশ্চয়ই অন্য কিছু, আমি এটাই ভাবতাম। পরে যখন আমি খেয়েছি, ওরা আমাকে রান্না করে খাওয়াইছে, পরে আমার পাশে ঘরে ভাবি, তখনই আমি বুঝতে পারছি যে মাছটা কতটা স্বাদের। আর সেই থেকে এখন আমি নিজেও রান্না করতে পারি, আমি খেতেও পারি। আর এখন এখানে আম্মু ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, দেখছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আর এর আগে দিয়ে আম্মু মাছের সাথে একটু টমেটো আর আলু দিয়ে দিয়েছে, এতে করে এই মাছটা বেশি ভালো লাগে। আর এছাড়াও এই মাছটা ভুনা ভুনা করেও খাওয়া যায়, আবার ভেজে আপনি ডাল দিয়েও খেতে পারবেন, অনেকটাই সুস্বাদু লাগে এই মাছটা খেতে। আমি বেশিরভাগ সময় যখনই এই মাছটা দেখি আমি আর দেরি করি না, সাথে সাথে আমি নিয়ে নেই, কারণ এই মাছটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর বিশেষ করে যখন আমার
ভাল লাগে না, রান্না করতে আলসি লাগে, তখন আমি একটু ডাল রান্না করি আর সাথে বাস এই মাছগুলো একটু ভেজে নেই, হয়ে গেল। বাস আমার বাচ্চাদের খাবার একদম পারফেক্ট। আর এরপর আম্মু ফ্রেশ কোরিয়ান্ডার দিয়ে এটা নামিয়ে ফেলেছে। আর এখানে আমি পিৎজা বানাবো, তাই জন্য আমি ফ্রিজ থেকে পিৎজা ডোটাকে নামিয়ে নিয়েছি। আমরা আগে থেকে পিৎজা ডো বানিয়ে ফ্রিজে রেখে দিই, যাতে পরবর্তী সময়ে কোনো অসুবিধা না হয় ডো তৈরি করতে। আর এই পিৎজা সসটাও আমরা আগে থেকে বানিয়ে রেখে দিই। আর এখন পিৎজা সসটা আমাদের শেষ হয়ে গেছে না? হ্যাঁ, শেষ হয়ে গেছে, এখন আবার তৈরি করতে হবে। তৈরি করতে অতটা ঝামেলা নেই, তবে অবশ্যই যদি আপনারা আমার পিৎজা সসটা আমি কিভাবে বানাই সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখন আমি পুরো পিৎজাতে পিৎজা সসটা দিয়ে দিয়েছি। আমাদের না পিৎজার এই সাইডে দিয়েও সস লাগিয়ে খেতে অনেক ভালো লাগে, আর এই জন্য আমি সবসময় পিৎজার সাইডগুলোতেও সস লাগিয়ে দিই। আর এটা আম্মুর বুদ্ধি, একবার আম্মু এই বুদ্ধি করে লাগিয়েছে, পরে আমি সব সময় লাগাই, আমাদের অনেক ভালো লাগে এখন। হ্যাঁ, পিৎজার সাইডগুলো সবসময় একটু সাদা সাদা থাকে, এতে আমার খেতে ভালো লাগে না। তা আমি কই যে যদি সাইডে যদি তুই একটু মশলাটা লাগিয়ে দাও তা তো কত ভালো লাগে খেতে, তাই না? সেই থেকে এখন ও লাগায়। আর এখন আমি এখানে চপ করা গাজর দিয়ে দিয়েছি, আর এরপর দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম আর কাঁচামরিচ। কাঁচামরিচ আমরা পিৎজাতে ব্যবহার করি, কারণ কাঁচামরিচ পিৎজাতে অনেক বেশি ফ্লেভারটা ভালো আসে এখানে। আর এখানে আমি ফ্রোজেন কাঁচামরিচটা ব্যবহার করেছি, আমাদের ফ্রেশ কাঁচামরিচ ছিল না, এই জন্য। আর এরপর আমরা এখানে ক্যাপসিকামও ব্যবহার করেছি, কারণ ক্যাপসিকামটাও আমাদের ফ্রোজেনই না? হ্যাঁ, আসলে ফ্রোজেন বলতে এগুলো আসলে বিপদের বন্ধু, বুঝছো? এখন দেখো ফ্রোজেন করছি বিদে তুমি এগুলো দিতে পারতেছো, এটা আসলে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, কারণ এখন তো তোমার ফ্রোজেন ব্যবহার করতে হবে, কারণ এখন তো ক্যাপসিকামের সিজন চলে গেছে। হ্যাঁ, ক্যাপসিকাম চলে গেছে। তাছাড়া যদিও সিজন থাকলেও ধরো তোমার এখন মন চাইছে খাইতে, তুমি হাতের কাছে পাচ্ছ না, কিন্তু ফ্রিজে যদি ফ্রোজেন থাকে সেটা দিয়েও খেতে পারবে। হ্যাঁ, আর এরপর আমি দিয়ে দিয়েছি চপ করে রাখা পেঁয়াজ অল্প ব্যবহার করেছি, কারণ পেঁয়াজের গ্রানটা আমার অত বেশি ভালো লাগে না। আর এখানে দিয়ে দিয়েছি ভাজা মুরগির মাংস, আমি এটা আগে থেকে ভেজে রেখেছিলাম পিৎজা বানাবো বলে। আর এরপর এই মুরগির মাংসটাও দিয়ে দিয়েছি। আর এখন আপনাদেরকে একটু লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে। আর এরপর আমি এখানে চিজও দিব, কারণ চিজ ছাড়া তো পিৎজা অসম্পূর্ণ। হ্যাঁ, চিজ না দিলে তো পিৎজা খাওয়াই যায় না, তাহলে তো এটা মন চাপড়ির মতো হয়ে যাবে। পিৎজার গ্রানটা অবশ্য আমার ভালো লাগে না, এই জন্য আমি আম্মুকে পাশে বলেছিলাম যে আম্মু তুমি পিৎজাটা আমাকে করে গ্রেট করে দাও, কারণ আমি পিৎজার গন্ধ একদম চিজের গন্ধ একদম সহ্য করতে পারি না। আর এই জন্য আম্মু আমাকে চিজটা গ্রেট করে দিয়েছে, আর আমি এখন শুধু দিয়ে দিয়েছি। আর চিজ খেতেও আমার ভালো লাগে না, চিজের গন্ধও আমার ভালো লাগে না। হ্যাঁ, বেশি করে চিজ দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে, একদম দোকানের পিৎজার মতো যাতে হয়। আর এরপর আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য এটা বেক হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এরপর এটা বেক হচ্ছে। হ্যাঁ, দেখছো যে লাল লাল হয়ে গেছে চারপাশটা, দেখেছো? হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। আর আমরা এই ওভেনটা নতুন কিনেছি, আর অনেক ভালো সার্ভিস দেয় না? হ্যাঁ, অনেক ভালো সার্ভিস দেয়, অনেক ভালো পেয়েছি আমরা, তাই না? আসলে সব জিনিসে দেখে শুনে কিনলে ভালোই হয়। হ্যাঁ, এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, আপনারা চাইলে কিনতে পারেন, অনেক পুরাতন এই ব্র্যান্ড, অনেক ভালো সার্ভিস দেয় এই ওভেন। আর এখন এখানে আমি পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে, দেখছেন আমি কাটছি। এটা প্রথমে ছুরি দিয়ে কাটতে চেয়েছিলাম, কিন্তু পিৎজা কাটার তো পিৎজা কাটারই, পিৎজা কাটার জন্য পিৎজা কাটারটাই ব্যবহার করতে হয়, ছুরি এখানে কাজে লাগে না। তোমাকে কে বলছে ছুরি ব্যবহার করতে, বলো? আমি ভুলে করে ফেলেছিলাম, পরে আমার মনে পড়েছে কি আমি পিৎজা কাটার দিয়ে না কেটে ছুরি দিয়ে কেন কাটতেছি। আসলে আজকে আমি পাকঘরে একবার আসিনি, শুধু চিজটা আমি একটু ওকে গুঁড়ো করে দিয়েছি, এরপর আমি আর আসিনি পাকঘরে। হ্যাঁ, আর এখন আমি এটা আম্মুকে দেওয়ার জন্য সবচেয়ে বড় পিসটা আম্মুর জন্য রেখেছি, কারণ আম্মু সবসময় বলে আমি কিছু বলে বানাতে পারি না, এই জন্য আমি বলছি তুমি এই পুরা পিসটা খাই, বলো আমি কেমন বানাইছি। আর এরপর আমিও এক পিস নিয়ে নিয়েছি, আর আমাদের 2 অকম্মা আছে যে ওই 2টার জন্য 2 পিস রাখছি। সত্যি পিৎজাটা যে এত ভালো হয়েছে কি বলবো, আসলে দোকানের পিৎজাকেও মনে হয় হার মানাবে, বুঝছো? তুমি খুব ভালো পিৎজা বানাতে পারো। থ্যাংক ইউ। আর এখন আমাদের একদম ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমাদের ব্লগটা আজকে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে আবারও মনে করিয়ে দিচ্ছি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন।